নমস্কার বন্ধুরা। আমরা যখন আমাদের পাশাপাশি কোনো ব্যক্তিকে দেখি যে তার ধনসম্পদ বা ঐশ্বর্য বা তার লাইফস্টাইল খুব বেশি হাই হয়ে গেছে, তখন কিন্তু আমরা মজা করে এটা বলি যে তার কি টাকা ছাপানোর কল আছে নাকি? কিন্তু এটা শুনতে বা বলতে মজার মনে হলেও এটা কিন্তু বাস্তবে কখনোই পসিবল নয়। কারণ আমাদের দেশে একমাত্র আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতেই এই কারেন্সি বা নোট প্রিন্টিং করার একমাত্র অধিকার আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই আরবিআই এর হাতে প্রিন্টিং প্রেস মানে কারেন্সি ছাপানোর দায়িত্ব থাকলেও তারা কিন্তু আনলিমিটেড কখনোই টাকা ছাপায় না। তারা তো মনে করলেই টাকা ছাপাতে পারে, কিন্তু করে না। কেন করে না সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে আমাদের সমস্ত যা দেশের নোট আছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 500 বা 2000, সেই সমস্ত নোটেই একটা প্রমিস থাকে আমাদের আরবিআই এর গভর্নরের। সেই প্রমিসটা হচ্ছে গিয়ে, আই প্রমিস টু পে দ্য বিয়ারার দ্য সাম অফ 500 রুপিস। অর্থাৎ আমাদের আরবিআই এর গভর্নর একটি প্রমিস করছে যে নোট হোল্ডারের কাছে এই টাকা থাকবে, তিনি তার সম্পূর্ণ এই নোটের ভ্যালু অনুযায়ী তাকে কিন্তু গোল্ড বা কোনো গুডস দিয়ে তাকে সেই অ্যামাউন্ট দেওয়া হবে। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে, এইরকম সাইন যদি না থাকে, মানে এই গভর্নরের সাইন যদি না থাকে, তাহলে কিন্তু এই টাকাটার একটি কাগজের টুকরোর সমান, এর কিন্তু কোনো ভ্যালু থাকবে না। আরবিআই অ্যাক্ট 1934 22 সেকশন অনুযায়ী আরবিআই কে নোট ছাপানোর পাওয়ার দেওয়া হয়েছে, এবং এই পাওয়ার দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে, এই প্রিন্টের অর্ডার থাকা সত্ত্বেও বা তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আরবিআই কিন্তু আনলিমিটেড কারেন্সি ছাপাতে পারে না। এমনকি আমাদের মনে হতেই পারে, যখন দেশের অর্থনৈতিক অবস্থা কিছু খারাপ হয়ে যায়, তখন তো আরবিআই তার এই ক্ষমতা বলে আনলিমিটেড প্রিন্ট করতে পারে, কিন্তু করছে না কেন? আজ আমরা এইরকমই কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে জেনে নেব যে আরবিআই এর ফাংশন কি, এবং সেই সকল গুরুত্বপূর্ণ কারণ যার জন্য আরবিআই আনলিমিটেড মানি প্রিন্ট করে না। বন্ধুরা, আরবিআই এর যদি হিস্ট্রি সম্বন্ধে আপনারা একটু দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম এস্টাবলিশ হচ্ছে, মানে প্রথম স্থাপিত হচ্ছে 1935 সালের 1 এপ্রিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হচ্ছে একটি কমিটি যার নাম হিল্টন ইয়াং কমিশন এর অ্যাক্ট অনুসারে। সেটি হলো 1934, মানে 1934 সালের এই কমিশনের নির্দেশ মোতাবেক 1935 সালে আরবিআই গঠিত হচ্ছে। এটি কিন্তু প্রথমে আমাদের কলকাতাতেই এর মেন হেড অফিস ছিল, সেন্ট্রাল অফিস ছিল আমাদের কলকাতায়। পরবর্তীকালে 1937 সালে আরবিআই এর অফিস মুম্বাইয়ে পার্মানেন্টলি ট্রান্সফার হয়ে যায়। আরবিআই যে ফাংশনগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন, তার মধ্যে আমরা যদি আলোচনা করি, সেখানে দেখতে পাবো তার মেইন যে কাজ সেটা হচ্ছে কারেন্সি ইস্যু করা। কারেন্সি শুধু ইস্যু করাই নয়, কারেন্সি এক্সচেঞ্জ করা, এবং যে সমস্ত নোটগুলো ছেঁড়া বা ফাটা বা অকেজো হয়ে যায়, সেই সমস্ত নোটগুলো কিন্তু আরবিআই নিজেদের কাছে আবার নিয়ে নেয়, এবং তার বিনিময়ে আরবিআই আবার নতুন নোট বাজারে ছাড়ে। এছাড়াও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের যে সমস্ত খুচরো টাকা আছে, সেগুলি সার্কুলেশন এবং তাদের কোয়ালিটি সমস্ত কিন্তু বজায় রাখে এই আরবিআই। এছাড়াও মনিটারি পলিসি ক্ষেত্রে আমাদের আরবিআই মেন ভূমিকা থাকে, যে আরবিআই আমাদের দেশের প্রাইস স্টেবিলিটি মেনটেন করে, এবং আমাদের যে ইকোনমিক গ্রোথ, সেই ইকোনমিক গ্রোথ কিন্তু মেনটেন করে এই আরবিআই। এছাড়াও ব্যাংকের সুপারভিশন, মানে সমস্ত আমাদের যা কর্পোরেট ব্যাংক বা আমাদের যে গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে, তার সমস্ত কিন্তু সুপারভাইজারি থাকে এই আরবিআই। এছাড়াও যদি কোনো নতুন ব্যাংক ওপেন হয়, তার যে লাইসেন্স, বা যদি কোনো এক্সিস্টিং ব্যাংকে নতুন ব্রাঞ্চ হয়, তার লাইসেন্স, এবং
প্রতিটি ব্যাংকে একটি মিনিমাম রিজার্ভ থাকে আরবিআই এর কাছে, সেটি মেনটেন করা এবং সমস্ত কমার্শিয়াল ব্যাংকের ইন্সপেকশন করা, সমস্ত কিন্তু কাজ এই আরবিআই থাকে। এছাড়াও ফরেন এক্সচেঞ্জ মেনটেন করা, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমাদের ফরেন এক্সচেঞ্জ মেনটেন করতে হয়। আমাদের ভারতের ফরেন এক্সচেঞ্জ মেনটেন করার মেন রিজার্ভার হচ্ছে গিয়ে আরবিআই। এছাড়াও আমাদের মার্কেট যে এক্সচেঞ্জ ভ্যালু আছে, আমাদের যখন ট্রেড হয় আমাদের দেশের সঙ্গে অন্য দেশে, সেই ট্রেডের যে এক্সচেঞ্জ ভ্যালু সেটা মেনটেন করে আরবিআই। এছাড়াও কারেন্সি স্টেবিলিটি, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ইউএসডি বা আইএনআর কারেন্সি এই সমস্ত কিছু ভ্যালিডিটি বা স্টেবিলাইজ করে আরবিআই। এছাড়াও আপনারা জানেন যে আরবিআই কে কিন্তু বলা হয় ব্যাংকার্স ব্যাংক, অর্থাৎ সমস্ত ব্যাংকের ব্যাংক। কারণ আরবিআই কাছ থেকেই সমস্ত ব্যাংক তাদের রেগুলেশন মনিটরিং করা হয় এবং এই স্টেট ব্যাংকার্স করা হয়। আচ্ছা, আমাদের এই আরবিআই এর যে সমস্ত জায়গায় প্রিন্টিং প্রেস আছে সেগুলি মোট 4টি ভাগে বিভক্ত। যেমন কর্ণাটকের মহীশূর, ওয়েস্ট বেঙ্গলের শালবনী, মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের দেওয়াস, এই 4টি জায়গায় মেনলি প্রিন্টিং প্রেস আছে, যেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই এই কারেন্সি নোট ইস্যু করে। এবং আমাদের যে কয়েনগুলো হয় সেই কয়েনগুলো আমাদের দেশে মোট 4টি জায়গা থেকে সেটা হয়, মেনলি তৈরি হয়। সেটি হচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা আর নয়ডা। এই 4টি জায়গা থেকে কিন্তু আমাদের কয়েনগুলো তৈরি হয়। আমাদের দেশে প্রতি বছরের শেষে যখন আমাদের ডিসেম্বর নভেম্বর হয়, তখন কিন্তু আরবিআই একটা রিপোর্ট নেয় যে কত নোট এবারে খারাপ হয়েছে এবং আগামী বছরে কত নোট ছাপাতে হবে। সেই রিপোর্ট নেওয়ার পর কিন্তু আরবিআই এই সমস্ত মিন্টকে বা কারেন্সি যারা ছাপায় তাদের যে সমস্ত 4টি আমরা দেখলাম, 4টি জায়গায় ছাপানো হয়, তাদের কাছে রিপোর্ট চলে যায় এবং তারা সেই রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু নোটটা ছাপায়। আমাদের দেশে আরবিআই কিন্তু, যেটা মেন আলোচনা আমাদের, যে আরবিআই কিন্তু মনে করলেই আনলিমিটেড কারেন্সি ছাপায় না। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে ইনফ্লেশন। আপনারা জানবেন যে আরবিআই কিন্তু যে টাকাটা আমাদের কাছে রাখে বা আমাদের কাছে থাকে, সেই টাকাটা কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই অনুসারে আমাদের টাকা কিন্তু ছাপানো হয়। মিনিমাম রিজার্ভ সিস্টেমের মধ্যে যেটা আইনটা হয়েছিল 1957 সালে, এক্ষেত্রে বলা হয় যে ভারতে মোট 200 কোটি টাকার অ্যাসেট রিজার্ভ থাকবে। এই 200 কোটি টাকার মধ্যে 115 কোটি টাকা গোল্ড থাকবে এবং 85 কোটি টাকা ফরেন কারেন্সি থাকবে, যার মাধ্যমে ইন্ডিয়া ট্রেড করবে। এই রিজার্ভ রাখার আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে কারেন্সি প্রিন্ট করে। এবং মনে রাখতে হবে, যদি ভারতের হয়ে আরবিআই বেশি বেশি কারেন্সি প্রিন্ট করে এবং সেক্ষেত্রে যদি ইন্ডিয়া তার গোল্ডকে রিজার্ভ বাড়াতে না পারে, তাহলে কিন্তু আরবিআই এর কোথাও না কোথাও প্রমিসটা ফুলফিল করতে পারবে না। কারণ যদি কোন নোট হোল্ডার, তার কাছে যদি 2000 টাকা থাকে এবং তিনি যদি আরবিআই কে বলেন যে আমার এই ভ্যালু গুডস দরকার বা গোল্ড দরকার, এবং সেক্ষেত্রে যদি ভারতের আরবিআই এর কাছে সেই পরিমাণ গোল্ড রিজার্ভ না থাকে, তাহলে কিন্তু ইনফ্লেশন আসবে এবং এই নোটে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আরবিআই এর যে সাইন থাকে তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। এছাড়াও যদি এটি হয় তাহলে ইন্ডিয়ান ইকোনমি ডিস্ট্রয় হয়ে যাবে। আমরা এইটার ক্ষেত্রে দুটি উদাহরণ দেখতে পাই। এক হচ্ছে গিয়ে ভেনিজুয়েলা আর দ্বিতীয় হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে। ভেনিজুয়েলাতে যখন ইনফ্লেশন হয় তখন কিন্তু তারা আনলিমিটেড কারেন্সি ছাপিয়েছিল এবং এক্ষেত্রে দেখা যায় তাদের ইনফ্লেশন রেট এত বেশি হাই হয়ে যায় যে তাদের সমস্ত অর্থনৈতিক অবস্থা পুরো ধ্বংসাবশেষ হয়ে যায়। এবং যেটা আছে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে কিন্তু এইটার এই ইনফ্লেশন আসছে প্রায় 1990 থেকে, তারা কিন্তু এখনো সেটা থেকে রিকভারি করতে পারেনি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এক প্যাকেট শুধু পাউরুটি কিনতে ভেনিজুয়েলা নয় জিম্বাবুয়েতে পে করতে হয় প্রায় লক্ষাধিক টাকা। এবং তারা বাজারে যাবে এক এক
বস্তা টাকা নেই, কিন্তু তাও কোনো কাজের নেই। ভেনেজুয়েলাতে প্রায় 1,00,000 কোটি টাকা প্রিন্ট কারেন্সি আছে, সেগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। এছাড়াও আমাদের ইনফ্লেশন যেটা হয় সেটা হচ্ছে কি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যদি মিসম্যাচ করে, যদি ডিম্যান্ড কোনো জিনিসের খুব বেশি বেড়ে যায় এবং তার যদি সাপ্লাই ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন হয়। ইনফ্লেশন কিন্তু কিছুটা সময়ের জন্য অর্থনৈতিকের ক্ষেত্রে উপকারী হতে পারে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয়। কারণ দীর্ঘমেয়াদী হলে সেটি কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তো এই কারণের জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আরবিআই আনলিমিটেড প্রিন্ট করবে না। আনলিমিটেড প্রিন্ট যদি করে, সেক্ষেত্রে কিন্তু মানুষের কাছে, মানুষের হাতে টাকা বেশি আসবে, কিন্তু সেই পরিমাণ যদি গুডস আমাদের প্রডিউস না হয়, তাহলে ইনফ্লেশন আসবে এবং আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি কোনো জিনিস কিনতে পারবেন না, এবং এর ভিত্তিতে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে, যেটা আমরা বিগত কয়েক বছর আগে শ্রীলঙ্কাতে দেখেছিলাম, ভেনিজুয়েলাতে দেখেছি এবং জিম্বাবুয়েতে দেখেছি। সেক্ষেত্রে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে সম্পূর্ণভাবে মেনটেন করে, আমাদের ফরেন রিজার্ভ মেনটেন করে, মিনিমাম রিজার্ভ সিস্টেমকে মেনটেন করে আমাদের দেশে আরবিআই কারেন্সি ছাপায়। তো এই হচ্ছে মেন কারণ যার জন্য আরবিআই আমাদের আনলিমিটেড প্রিন্ট করতে পারে না। তো সকলকে ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে আগামীতে আপনারা কি বিষয়ে ভিডিও চাইছেন, সেই দিক থেকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।